মিসলেনিয়াসে যে বঙ্গানুবাদ এসেছিল, যার মধ্যে প্রথম বঙ্গানুবাদটা বলছে যে মাই গ্র্যান্ডমাদার হু ওয়াজ ভেরি হ্যান্ডসাম, মাই গ্র্যান্ডমাদার হু ওয়াজ ভেরি হ্যান্ডসাম was the head of the house, was the head of the house, she exacted and received the utmost deference from her daughter-in-law, and who never dared to speak to their husbands in their presence. তাহলে এক্ষেত্রে বলবো যে প্রথমেই বলছে যে মাই গ্র্যান্ডমাদার অর্থাৎ কিনা আমার ঠাকুমা খুব সুশ্রী ছিলেন, ওয়াজ ভেরি হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম শব্দটাতে যদি এই হ্যান্ডসাম শব্দটা যদি পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো, ইফ যদি এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো তাহলে শব্দটা হতো সুদর্শন। যদি শব্দটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো তাহলে শব্দটা হতো সুদর্শন, কিন্তু এখানে যখন কোনো মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কিনা গ্র্যান্ডমাদার যিনি একজন মহিলা, সেই সেন্সে এখানে শব্দটা হয়েছে সুশ্রী। হ্যান্ডসাম হচ্ছে এখানে সুশ্রী, সুন্দরী ঠিক বলবো না, তাহলে বিউটিফুল হয়, তো এক্ষেত্রে সুশ্রী। হ্যান্ডসাম was the head of the house, এই হেড অর্থাৎ কিনা তিনি ছিলেন গৃহকর্ত্রী, বাড়ির কর্তা, তো তিনি তো মহিলা তাই জন্য লিঙ্গ পরিবর্তন হয়েছে, দিয়ে ওটা হয়ে গেছে কর্ত্রী। আচ্ছা তাহলে এক্ষেত্রে বলবো, তাহলে প্রথম বাক্য আমার ঠাকুমা ছিলেন খুব সুশ্রী, তিনি ছিলেন বাড়ির গৃহকর্ত্রী। আচ্ছা, she exacted and received the utmost deference from her daughter-in-law. she exacted, এই exacted কথাটা যে অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ তিনি কখনো কোনো কিছু ভুল করতেন না, তিনি ছিলেন সর্বদাই নির্ভুল একজন মানুষ, তাহলে তিনি সব সময় কি করতেন, তিনি সঠিক থাকবার কারণে and received the utmost, utmost মানে হচ্ছে সর্বোচ্চ, চরম যেটাকে বলা হয়, ডিফারেন্স এটা হচ্ছে সম্মান, তিনি সব সময় সম্মান পেতেন কাদের থেকে, ফ্রম হার ডটার ইন ল অর্থাৎ তার পুত্রবধূদের থেকে। আর এখানে তার সম্পর্কে এখানে তার বিষয়টা আমরা সব সময় উল্লেখ করব তয় চন্দ্রবিন্দু আকার, তাহলে তিনি সঠিক থাকবার কারণে তার পুত্রবধূরা তাকে সব সময় সর্বোচ্চ সম্মান দিত, and who had never dared to speak to their husbands in her presence, অর্থাৎ কিনা তার পুত্রবধূরা তার উপস্থিতিতে তাদের স্বামীদের সঙ্গে কথা বলার সাহস দেখাতো না, অর্থাৎ কিনা ঠাকুমার উপস্থিতিতে তাদের স্বামীদের সঙ্গে কথা বলার সাহস তার পুত্রবধূরা দেখাতো না। ডেয়ার্ড মানে হচ্ছে এখানে সাহস। to speak to their husbands, তাদের স্বামীদের সঙ্গে, in her presence, presence মানে এখানে হচ্ছে উপস্থিতি। she had a warm corner, একটা উষ্ণ warm, আমরা বলি না কোথাও একটা সফট কর্নার রয়েছে, মানে কোথাও একটা সূক্ষ্ম অনুভূতির কথা আমরা বলি, তো সেই তার একটা উষ্ণ অনুভূতির জায়গা ছিল, কিন্তু আমার জন্য তার হৃদয়ের অন্তঃস্থলে, এই হার্ট তার হৃদয়ের মানে হৃদয়ে একটা উষ্ণ একটা অনুভূতি ছিল। she had a warm corner, কিন্তু আমার জন্য তার হৃদয়ের অন্তঃস্থলে উষ্ণ অনুভূতি ছিল।
and I was never afraid of her, আমি কখনোই তাকে ভয় পেতাম না। although I used to কথার অর্থ হচ্ছে কেউ যদি কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যায় সেটাকে বলা হতো, অভ্যস্ত হওয়াটাকে বলা হতো ইউজড টু। কেউ ডেইলি কোনো কাজ করছে, ঠিক আছে, তো সেটাকে যেমন বলে না যে প্রত্যেকদিন সে স্নান করছে, ইউজড টু। and although I used to wonder and whether I should be like the other ladies when I grew up, যখন কিনা আমি বড় হচ্ছি, হ্যাঁ এবারে হচ্ছে যে যখন কিনা আমি বড় হচ্ছিলাম, যদিও বাড়ির অন্যান্য মহিলাদের আমার পছন্দ করা উচিত ছিল, আই শুড বি লাইক দ্য আদার লেডিজ, পছন্দ করতাম বা করা উচিত ছিল, তবু আমি তার প্রতি মুগ্ধ ছিলাম। এই যে ওন্ডার, আশ্চর্য হয়ে যেতাম, তাকে দেখলে অবাক হয়ে যেতাম, মুগ্ধ ছিলাম, তো তবুও তার প্রতি আমি মুগ্ধ ছিলাম। এটাই হচ্ছে লাস্ট ওয়ান। এই হলো মিসলেনিয়াসের 31 অগাস্টের প্রথম বঙ্গানুবাদ, ট্রান্সলেশন। ট্রান্সলেশন করতে গেলে আমি বারবারই বলেছি যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়, অবশ্যই তার মূল ভাবটাকে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ বঙ্গানুবাদের ক্ষেত্রে ভাবানুবাদই হচ্ছে আসল বিষয়। এখানে এমন অনেক শব্দ আছে, যেমন এই যে ইউজ টু, তাহলে কি আমি বলবো যে আমি তাকে দেখতে অভ্যস্ত ছিলাম? না, তার মানে তার প্রতি মুগ্ধ ছিলাম, এটাই হলো বিষয়। আই ইউজ টু ওন্ডার। এগুলোকে গুছিয়ে করতে হবে। আমি যদি প্রথমেই করি যে যদিও আমি তার প্রতি মুগ্ধ ছিলাম, তবুও whether I should be like the other ladies, আমার অন্যদেরকেও পছন্দ করা উচিত ছিল যখন আমি বড় হচ্ছিলাম, ঠিক আছে। এটাকে আমি ঘুরিয়ে করেছি, যে প্রথমেই এটাকে নিয়ে চলে আসাটা উচিত, যে যখন আমি বড় হচ্ছিলাম সেই জায়গাটাকে, সেই সময়কালটাকে আগে গুরুত্ব দেওয়া হয়েছে, যে যখন আমি বড় হচ্ছিলাম যদিও বাড়ির অন্যান্য মহিলাদের আমার পছন্দ করা উচিত ছিল, তবু আমি তার প্রতি মুগ্ধ ছিলাম। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু বারবার ট্রান্সলেশন করতে করতে আশা করি চলে আসবে, ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি আমি না লিখি, প্রথম দিন থেকে যদি ভয় পাই, তাহলে কিন্তু আমার সেই জায়গাটা তৈরি হবে। বি কেয়ারফুল। পরেরটা, পরেরটা কি হবে? পরেরটা হবে যে পরেরটা বলছে যে একটা এটা কিন্তু একটা মানে পুরাণকে নিয়ে লেখা, বা আমরা পুরাণ বলবো না, এই যে ট্রান্সলেশনটা দেওয়া হয়েছে এটা স্টোরি টেলিং। স্টোরি টেলিং বিষয়টা কিন্তু এখন অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, বা বর্তমানে স্টোরি টেলিং কথাটা যে গল্প বলা, বিভিন্ন ধরনের গল্প বলাকে স্টোরি টেলিং বলা, বা আমরা যেটাকে আরেকটু ভালো কথায় বলে থাকি গল্প কথিকা। এই শব্দটা, এই গল্প কথিকা বিষয়টা হচ্ছে অনেক রকম। এই স্টোরি টেলিং ব্যাপারটা শুধুমাত্রই যে শুধু গল্প বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনটা নয়, কোনো কিছু সম্পর্কে আলোচনা, আমরা বিভিন্ন টিভি শো গুলোতে দেখি না, কোনো কিছুর একটা সম্পর্কে বলছে, তো সেগুলোও কিন্তু স্টোরি টেলিং, ঠিক আছে। এই স্টোরি টেলিং ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কি বলছে? বলছে যে ইন্ডিয়া হ্যাজ রিচ ট্র্যাডিশন অফ স্টোরি টেলিং। ভারতবর্ষে সারা জীবন এই গল্প বলার ক্ষেত্রে, ভারতবর্ষে এখানে কি রিচ মানে কি ধনী না, এই রিচ মানে হচ্ছে সমৃদ্ধশালী। ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য মণ্ডিত, তাই তো। আর স্টোরি টেলিং মানে হচ্ছে গল্প বলা, গল্প কথিকা বা গল্প বলা, গল্প বলা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো যে ভারতবর্ষ ঐতিহ্যমণ্ডিত গল্পের ভান্ডারের পীঠস্থান। এখানে সমৃদ্ধশালী বা পীঠস্থান এটাও আমরা বলতে পারি, মানে পরিপূর্ণ। এই রিচ শব্দটার অর্থ সমৃদ্ধশালী, পরিপূর্ণ, যার জন্যই এটাকে আমরা কিন্তু পীঠস্থান ব্যাপারটা ব্যবহার করেছি।
আমরা যদি এই শব্দটার অর্থ ব্যবহার করে লিখতে যাই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা ঠিক মতো দাঁড়াবে না। বারবারই বলেছি বাংলার ট্রান্সলেশন হচ্ছে ভাবানুবাদ, কখনোই কিন্তু একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়। এগুলোই কিন্তু দেখতে চাইছে, নইলে মূল বিষয়টা কিন্তু একদম ইজি, তোমরাও জানো এটা একদম ইজি এটা, কিন্তু এখানে ওয়ার্ড টু ওয়ার্ড এটা কাটা একদম ভুল। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাবানুবাদ, ওয়ার্ড টু ওয়ার্ড করলে তার মিনিংই দাঁড়াবে না। ইন্ডিয়া হ্যাজ রিচ ট্র্যাডিশন অফ স্টোরি টেলিং, গল্প বলার ক্ষেত্রে বা গল্পের ভান্ডারের দিক থেকে ভারতবর্ষ ঐতিহ্যমণ্ডিত। কারণ এখানে ট্র্যাডিশন শব্দটা ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি ঐতিহ্যমণ্ডিত গল্পের ভান্ডারের পীঠস্থান কে না ভারতবর্ষ। ঠিক আছে, পীঠস্থান, এটাকে সমৃদ্ধশালী বলতে পারি, পরিপূর্ণ যেটা এর এক্সাক্ট অর্থ দাঁড়ায়, কিন্তু এখানে আমরা বলবো পীঠস্থান। টেক্সট লাইক কথা, শরীর সাগর, পাঠ্য কোনগুলো না কথা, শরীর সাগর, পঞ্চতন্ত্র and জাতকা are a rich storehouse, সঞ্চিত ভান্ডার of tales which have been enjoyed by several generations of readers and listeners. ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে উত্তরটা? এক্ষেত্রে যেটা হবে যে টেক্সট লাইক কথা, শরীর সাগর, পঞ্চতন্ত্র, জাতকা, এটাকে কি আমরা আগে আনবো না? এটাকে আমরা আগে আনবো না, তাহলে শব্দটা ভালো মতো দাঁড়াবে না। কেন? আমি দুটোই পড়ছি, দুটো ভাবেই আমি বলছি। আর এ রিচ স্টোর হাউস অফ টেলস এন্ড হুইচ হ্যাভ বিন এনজয়েড, যদি আমরা প্রথমটা ধরে পড়ি যে পাঠ্য বই যেমন কথা লাইক বলেছে তো সেই কারণে কথা, শরীর সাগর যেমন আর কি লাইক বললে, তো লাইক কথা, শরীর সাগর, পঞ্চতন্ত্র এবং জাতক, জাতকের গল্পগুলো ছিল কি ছিল না সমৃদ্ধশালী, জাতকের মতো সমৃদ্ধশালী এই গল্পগুলো ছিল, যেগুলো সেভারাল জেনারেশনস, অনেক প্রজন্ম, কি কাদের প্রজন্ম না রিডার্স এন্ড লিসেনার্স, পাঠক এবং শ্রোতাদের বহু প্রজন্ম যেগুলো পড়ে আনন্দ পেত। এটাকে আমরা একভাবে বলতে পারি। আর যদি আমরা একটু ভালোভাবে লিখতে চাই, গুছিয়ে নম্বরটা যাতে ভালো আসে, সেক্ষেত্রে লিখলে আমরা বলবো পাঠক এবং শ্রোতাদের বহু প্রজন্ম, পাঠক এবং শ্রোতাদের বহু প্রজন্ম যারা কথা, শরীর সাগর, পঞ্চতন্ত্র, জাতকের মতো সমৃদ্ধশালী গল্পের ভান্ডারের পাঠ্য বইগুলি পড়ে আনন্দ পেয়েছে, পাঠ্য বইগুলো পড়ে আনন্দ পেয়েছে। ঠিক আছে, তারপর আচ্ছা এখানে যেগুলো মিনিং দরকার, টেক্সট হলো পাঠ্য, আচ্ছা রিচ স্টোর হাউস গল্পের যে ভান্ডার, সঞ্চিত ভান্ডার, কোষের ক্ষেত্রে আমরা পড়ি না লাইফ সায়েন্সে সেল স্টোর হাউস বলা হয়, রিচ সমৃদ্ধশালী, অফ টেলস তো গল্প, এন্ড হুইচ হ্যাভ বিন এনজয়েড যেটা পড়ে আনন্দ পেয়েছে, কারা আনন্দ পেয়েছে? পাঠকরা, সেভারাল জেনারেশন, জেনারেশন হচ্ছে প্রজন্ম, সেভারাল মানে হচ্ছে অনেক, বহু প্রজন্ম অনেক বহু চাক্ষুষ, অফ রিডার্স হচ্ছে পাঠক, and listeners হচ্ছে শ্রোতা। হলো পরেরটা, this story is full of humor and morals are the ideal means to introduce the right values to young people. আচ্ছা এখানে বলছে this story is full of humor and morals, ঠিক আছে, this story is full of humor or and morals, এই জাতীয় গল্পগুলো যেগুলো কিনা অনেক
কিসে পরিপূর্ণ ছিল? ফুল মানে পরিপূর্ণ থাকা। কিসে পরিপূর্ণ? পরিপূর্ণ হচ্ছে হিউমার, অর্থাৎ কিনা হাস্যরস। হাস্যরসে পরিপূর্ণ। মোরালস মানে হচ্ছে নীতি বাক্য। আমরা যে কোনো আগেকার দিনে বলতাম না যে এই গল্পটা পড়ে ওই ঈশপের গল্প যেগুলো ছিল যার নিচে নীতি বাক্য লেখা থাকতো, তো সেই নীতি বাক্যের কথা বলা হচ্ছে। আর দ্য আইডিয়াল মিনস, যে আদর্শ অর্থ যেগুলো, টু ইন্ট্রোডিউস দ্য রাইট ভ্যালিউজ, যেটা হচ্ছে সঠিক মূল্যবোধ, সঠিক মূল্যবোধ টু ইয়াং পিপল। কাদের মধ্যে সেটা সূচনা হতো, গড়ে উঠতো কাদের মধ্যে? না, ইয়াং পিপল, আগামী দিনের যে যুবক, যুব সম্প্রদায়, তাদের মধ্যে। তাহলে আমরা এটা কি লিখবো? এটাকে যদি আমরা গুছিয়ে লিখি যে হাস্যরস এবং নীতিবাক্যে পরিপূর্ণ, নীতিবাক্যে পরিপূর্ণ এই গল্পগুলি, এই গল্পগুলিটা পরে আসবে, এই গল্পগুলি যুব সম্প্রদায়ের মধ্যে সঠিক মূল্যবোধ এবং আদর্শ গড়ে তুলেছে। যুবক সম্প্রদায়ের মধ্যে বা যুব সম্প্রদায়ের মধ্যে সঠিক মূল্যবোধ এবং আদর্শ গড়ে তুলেছে। আচ্ছা, এবারে হচ্ছে ইফ উই লুক আউটসাইড আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশের বাইরে, অর্থাৎ কিনা বিদেশ, আমাদের দেশের বাইরে বললে তো বিদেশি বোঝায়। ইফ উই লুক আউটসাইড আওয়ার কান্ট্রি, যদি আমরা বিদেশের সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো উই ফাইন্ড অল কাইন্ডস অফ ফোক টেলস। সেখানে কি কি রয়েছে? বিভিন্ন ধরনের লোক গল্প রয়েছে। এই লোক গল্প, এই ফোক টেলস কে দুটো শব্দ বলা যায়। নাম্বার ওয়ান লোক গল্প বলা যায়, আর নাম্বার টু একই জিনিস যেটা হচ্ছে লোক গাথা বলা যায় বা লোক গাথা বলা যায়। ঠিক আছে, গাথা না গাথা, লোক গাথা বা লোক গল্প। তাহলে এই যে লোক বিভিন্ন দেখতে পাবো যে বিভিন্ন ধরনের লোকগাথা, যেগুলি থেকে আগামী প্রজন্মের শিশুরা, আগামী প্রজন্মের শিশুরা সারা পৃথিবীর প্রত্যেকটি কোণের গল্প সম্বন্ধে জানতে পেরেছে। এর পরেরটা তাহলে কি? উই ফাইন্ড অল কাইন্ডস অফ ফোক টেলস। এই যে ফোক টেলস গুলো রয়েছে, যেগুলো বললাম লোকগাথা শব্দটা ব্যবহার করবে, সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সাহিত্যে এগুলোকে লোকগাথাই বলা হয়। ঠিক আছে, এখানে যতই ফোক টেলস দেওয়া থাকুক না কেন, না জানা থাকলে সেটা আলাদা জিনিস, কিন্তু এই ধরনের শব্দের ক্ষেত্রে ওটাই ব্যবহার করবে। We find all kinds of folk tales that have been told, যেটা আমাদেরকে কি বলছে? কাদের বলছে? To generations of children, আগামী প্রজন্মের শিশুদের বলছে। In every corner of the world, সারা পৃথিবীর প্রত্যেকটি কোণের গল্প বলছে, তাই না? এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে অবশ্যই একদম এই যে বাক্যটা প্রথম থেকে শুরু হয়েছে, যেমন ইফ উই লুক আউটসাইড আওয়ার কান্ট্রি, বা যদি আমরা এটাকে বলি যে দিস স্টোরি ইজ ফুল অফ হিউমার অ্যান্ড মোরাল, যদি আমি এইভাবে বলি, এই গল্পগুলো যেগুলো পরিপূর্ণ ছিল হাস্যরস এবং নীতিবাক্যে, না, বাক্যটাকে তো সুন্দর করতে হবে। তাহলে এটাকে ঠিকভাবে লিখতে হবে যে হাস্যরস এবং নীতিবাক্যে পরিপূর্ণ এই গল্পগুলো। ঠিক আছে, এইভাবে করতে হবে। এটাই হলো ভাবানুবাদ। একদম ডিরেক্টলি সেন্টেন্স যেভাবে ওয়ার্ড টু ওয়ার্ড বলেছে, বারবার বলছি, একদম নয়। এগুলো ধরার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। ইফ উই লুক ব্যাক আওয়ার আউটসাইড আওয়ার কান্ট্রি, যদি আমরা আমাদের বিদেশ, যদি বিদেশের সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো উই ফাইন্ড, এই যে আমরা এখানে ফাইন্ড মানে কি? আমরা জানি যে খুঁজে পাওয়া, তো এখানে কি খুঁজে পাবো? আমরা দেখতে পাবো। and we find all kinds of folk tales, বিভিন্ন ধরনের লোকগাথা, that have been told, যেটা আমাদেরকে বলছে, যেটা আমাদেরকে কি বলছে? না, যেটা আমাদের আগামী প্রজন্মের শিশুদের পৃথিবীর প্রত্যেকটি কোণের গল্প বলছে। ঠিক আছে, পৃথিবীর প্রত্যেকটি কোণের গল্প সম্বন্ধে গল্প বলছি, এটা একটা হবে। অথবা এটাও হতে পারে যে যদি আমরা বিদেশের সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের লোকগাথা, কমা, যেগুলি থেকে আগামী প্রজন্মের শিশুরা সারা পৃথিবীর প্রত্যেকটি কোণের গল্প সম্বন্ধে জানতে পেরেছে। দুটো বাক্যই হবে। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিয়েছি উত্তরগুলো, তোমাদেরকেও দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে যে কটা প্রবাদ প্রবচন বলেছে সেই কটা একটু বলে দিচ্ছি, শুধু বাংলার ক্ষেত্রে।
ফার্স্ট হচ্ছে শাঁখের করাত, মিনিং গুলো হচ্ছে উভয় সংকট। তোমাদের তো এর পরেই হবে আবার মিসলেনিয়াস, নেক্সট ইয়ারে আছেও, ইন্ডিকেটিভ নোটিস তো দিয়েইছে। শাঁখের করাতে হচ্ছে উভয় সংকট। পটল তোলা, পটল তোলাটা হলো মৃত্যু। মিছরির ছুরি, মিছরির ছুরি হচ্ছে মুখে মিষ্টি, অন্তরে বিষ। শাঁখের করাত যার হলো কিনা বলে না আমার শাঁখের করাত, এ যেন আমার শাঁখের করাত, মানে এগোলেও বিপদ পিছনেও বিপদ, ঠিক আছে, পেছলেও বিপদ, অর্থাৎ কিনা উভয় সংকট। তোমরা তোমাদের মতো করে লিখবে বাক্যটা, মিনিং হচ্ছে উভয় সংকট। পটল তোলা আমরা তো জানি মৃত্যুকে বোঝায়, যে মানুষটা মারা গেছে অর্থাৎ পটল তুলেছে, এটা আমরা বলি। মিছরির ছুরি, মুখে মিষ্টি অন্তরে বিষ, অর্থাৎ যার মনের মধ্যে এক আর মুখে হচ্ছে আরেক, ঠিক আছে, এই হলো মিছরির ছুরি। তারপরে হচ্ছে, তারপরে বলছে রজ্জুতে সর্পভ্রম, এসব মিনিং না জানলে লেখা খুব চাপ। রজ্জুতে সর্পভ্রম মানে হচ্ছে বিভ্রম, কারণ নিজের ভুলে কোনো কিছু করা, বিভ্রম হয়েছে, ঠিক আছে, নিজের মনের ভুলে কিছু করা, সেটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম, ঠিক আছে। আর একটা হলো ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, অর্থাৎ কিনা যার যা স্বভাব সে তাই করবে। এই কটা ছিল প্রবাদ। যার যার স্বভাব, বলে না যে যে ডাক্তার, তাকে সে যেখানেই যাক না কেন তাকে ডাক্তারই করতে হয়, তো এইগুলো হলো ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, যার যার স্বভাব সে সেটাই করবে। ব্যাকরণ একদম ইজি ছিল মোটামুটি ভাবে, একটা করিয়ে দিয়েছি, পরে দুটো আরো করিয়ে দেবো, আগে অন্যগুলো করিয়ে দিই রিটেন গুলো। তাহলে এই হলো তোমাদের বঙ্গানুবাদ। কালকে একটা প্রতিবেদন করিয়ে দেবো আর ভাবার্থটা করিয়ে দেবো। আর এবারে আসো আর একটা যে এ দিয়েছিলাম, অগ্নিকাণ্ড। ঠিক আছে, তোমাদের ছবি টবি লাগবে না এখানে, লেখাটাই তোমরা তোমরা তোমাদের মতো করে লেখাটাই নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। লেখার ধরনটা কেমন হবে শুধু সেইটা ছিল। কোয়েশ্চেন ছিল যে, চেষ্টা করেছিলে লিখতে একবারও? আমি চেষ্টা করছিলাম, হয়নি, তবে ভাবলাম আরেকবার ভাবনা চিন্তা করে নিই, আমি আরেকবার এটা চেষ্টা কিন্তু করবো। একদম একটা ফ্ল্যাট প্রতিবেদন ছিল, ঠিক আছে, এটা 2023-এর মিসলেনিয়াসে এটা আসেনি, এটা আমি তোমাদের দিয়েছিলাম। এটা একটা ফ্ল্যাট প্রতিবেদন ছিল, এটা ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট ফ্ল্যাট গুলো, তার মানে এই নয় যে কঠিন গুলো আসবে না, কিন্তু যাই হোক ফ্ল্যাট গুলো বেশি ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে বা পুলিশের জন্য ইম্পর্টেন্ট। এগুলো বলা হচ্ছে যে, বলছে যে গতকাল সন্ধ্যায় আপনার শহরের একটি জনবহুল বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে।
ঘটনাটা কোথায় ঘটেছে, মানে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে, হলেও দমকল বাহিনীর তৎপরতা এটা কিন্তু বলে দিয়েছে যে কোনো রকম বড়সড় কোনো প্রাণহানি হয়নি, কিছু ক্ষতি হয়েছে, কয়েকটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সম্পর্কে 200টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে আমি একটু কিঞ্চিত একটু বড় লিখেছি, সে কোনগুলো কেটে দেবে তোমরা সেগুলো বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের ক্ষেত্রে যখন লিখতে হবে অবশ্যই কিন্তু এইটা দেওয়ার দরকার নেই, তোমরা কিন্তু কোনো তারিখ বা ডেট মেনশন করবে না, ঠিক আছে? তোমাদেরকে এই নিজস্ব সংবাদদাতাটা এই জায়গায় নিয়ে আসতে হবে, এভাবে আমি শিখিয়েছি। এই কলকাতা অর্থাৎ কিনা কোনো স্থানের জায়গায় লেখা তো যাবে না এটা, এখানে আমাদের পরীক্ষার হলে লিখতে হয় ক খ গ, তারিখ লেখা যায় না, এখানে লিখতে হয় 1 2 3 কোলন দিয়ে এইভাবে শুরু করবে লেখা, ঠিক আছে? তো শহরে ফের অগ্নিকাণ্ড যেটা হচ্ছে, এই জায়গাতে কিন্তু তোমাদের একটা তারিখ মেনশন করতে হবে। তার কারণ হলো অবশ্যই আমার মনে হয় যে এক্ষেত্রে কোনো তারিখ বা কোনো একটা জায়গার নাম তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে। তা যাই হোক, আমি এখানে খিদিরপুরের অগ্নিকাণ্ডটা নিয়ে লিখেছি যে একটা তারিখ মেনশন না করলে, কারণ আমরা যখন এই জাতীয় প্রতিবেদন লিখবো, কোনো দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন লিখবো, বাস দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, কোনো অগ্নিকাণ্ড, কোনো বিপর্যয়, সেটা এই জায়গা থেকে আমাদের 4টে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? এই সরি 5টা প্রশ্ন। কি কি প্রশ্ন থাকবে না, কবে হয়েছে, কোথায় হয়েছে, কবে কোথায়, কেন, কারণটা কি, ঠিক আছে? কারণ, কিভাবে, এই জায়গাটা তাহলে শহরে ফের অগ্নিকাণ্ড 30শে আগস্ট শনিবার ভর সন্ধ্যায়, কখন হয়েছে, সন্ধেবেলা। আচ্ছা, কবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, ঠিক আছে? এই যে সন্ধেবেলা, কখন হয়েছে, ভর সন্ধ্যায়, কোন জায়গাটা হচ্ছে, কোথায় সেটা লিখবে। একটা বাজারের মধ্যে বিধ্বংসী আগুন লেগেছে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে, একদম ফার্স্টে আমরা যেটা একদম প্রথমেই মূল ঘটনাটাকে প্রথম প্যারার মধ্যে তুলে দেব। এখন হয়ে গেছে কি, মূল ঘটনাটাকে প্রথম প্যারার মধ্যে তুলে দিতে হচ্ছে। তার মানে এই 5টা প্রশ্ন এই জাতীয় লেখার ক্ষেত্রে, যে কোনো বিপর্যয়, দুর্ঘটনা, এই যে 5টা প্রশ্ন যেন প্রথম প্যারার মধ্যেই থাকে। যখনই আমি এই 5টা প্যারা আমার মনে থাকবে, কি কি লিখতে হবে, আমি যদি সাইডে একটা পেন্সিল দিয়ে করে নিই, বা আমার মনে থাকে সাপোজ, যদি আমি সেটা করে নিই, তাহলে আমার ওইটাই তো ঘটনা, মানে পুরো ঘটনা, যে ঘটনাক্রম অনুসারে আমি ওই 5টাই লিখে দিচ্ছি, তার ফলে আমার অলরেডি লেখা তো হয়েই যাচ্ছে এখানে অনেকটা। তো এখানে কি বলা হচ্ছে, আগুন লেগেছে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। এবার প্রথমে কারা আগুনটাকে চেষ্টা করেছে নেভানোর জন্য, সেখানকার স্থানীয় মানুষ, তারাই তো আগুন নেভানোর কাজে লাগায়, পরিস্থিতি দেখে আর কি। তারপর দমকলে খবর দেওয়া হয়, কাকে খবর, কারণ দমকলের কথাটা এখানে উল্লেখযোগ্য, এখানে বলে দিয়েছে। আর শিরোনামটা অবশ্যই দেবে, তোমাদের যে জায়গার নাম উল্লেখ করে দেবে সেখানে দেবে যে এই বাজারে অগ্নিকাণ্ড, কমা দেবে যে বাজারে কোথাও অগ্নিকাণ্ড, এই কথা বলবে যে দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা, ঠিক আছে? অগ্নিকাণ্ডের খবর যেটা দমকল বাহিনীকে জানানো হচ্ছে, স্থানীয় এলাকার মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তারা প্রথমে প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করছে। তারপর দমকলের কটা ইঞ্জিন এসে পৌঁছাচ্ছে এবং তারা তাদের কিভাবে চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আসছে। আচ্ছা, এবারে হলো কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কখন হচ্ছে, কোন কোথায় হচ্ছে, আচ্ছা কিভাবে দমকল নিয়ন্ত্রণ করছে, কারা অংশগ্রহণ করছে, কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো হচ্ছে সবসময় প্রথম প্যারাতে আমরা লিখব, ঠিক আছে? গেল এটা। এবারে হচ্ছে আমরা সাধারণত প্রথমেই জানতে পারি না যে কি কারণে হচ্ছে আর কিভাবে হচ্ছে। এই কারণ আর কিভাবে এটা এটা আমরা একটু পরে জানতে পারি, তাই এটাকে আমরা মিডল প্যারাতে নিয়ে আসবো, অর্থাৎ কিনা মধ্য অনুচ্ছেদে নিয়ে আসবো। 2 নম্বর প্যারাতে আমরা কি লিখবো না, কারণ এবং কিভাবে।
কিভাবে হচ্ছে আর তার কি কারণ, এটা আমরা কি যে কোনো ঘটনায় দেখবে আমরা কি সাথে সাথে জানতে পারি? জানতে পারি না, সেটা আমরা একটু পরে জানতে পারি। তো সেই কারণে ওটাকে আমরা, ওটা কারণ অনুসন্ধান করে ওটাকে কিন্তু আমরা পরে নিয়ে আসবো। ঠিক আছে? কারণ সেখানে জানা যাচ্ছে যে এলাকাটা একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, বাজারের মধ্যে প্রচুর দোকান আছে, দোকানে দাহ্য বস্তু ছিল এবং তেল ছিল যেখান থেকে আগুন লেগে গেছে বলে মনে করা হচ্ছে। তুমি তোমার মতামত দেবে না। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কখনো সম্পাদকীয় কলমে নিজের মতামত দেবে না, যেটা ঘটছে সেটাকে তুলে আনবে। যদি না বলে দেয় যে তোমার অভিমত লেখো, এই কথা যদি যেমন বলে দিয়েছে যে ক্রীড়া সাংবাদিকতা, ওখানে দিলে ঠিক আছে, কিন্তু যদি না বলে দেয় এই জাতীয় ঘটনার ক্ষেত্রে তোমার মতামত দেওয়ার মতো কিছুই ঘটেনি, ঠিক আছে, এখানে কিন্তু যা ঘটেছে সেটাই লিখতে হবে। ব্যবসায়ীরা যে তারা জানাচ্ছে যে কেন তারা অভিযোগ তুলছে, তারা দমকলের দিকে হাত মানে পুরো বিষয়টা সম্পর্কে জানাচ্ছে। এবারে হচ্ছে এই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে ভালো কথা, মুখ্যমন্ত্রীর নামটা তোমরা তোমাদের লেখাতে দেবে না। পদটা দেবো শুধু। মুখ্যমন্ত্রীর নাম, কোনো মন্ত্রীর নাম দেবে না, পদটা দেবে, মুখ্যমন্ত্রীটা দেবে, নামটা হ্যাঁ, দেবে না। শুধু পদটা, চেয়ারটা। একদম। পদ তো সাংবিধানিক পদ, তাই জন্য দেওয়া যায়, কিন্তু কখনোই নাম দেওয়া যায় না। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কি বলেছেন সেটা বাই কোর্ট লিখতে পারো, কোর্ট লিখবে। আর এছাড়া যেটা হচ্ছে যে পরবর্তীকালে দমকল মন্ত্রী, তারও নামটা দেওয়া যাবে না, নাম বাদ। তিনি এসেছেন এবং তিনি কি বলছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিভাবে সাজাতে হবে, তার যে ত্রুটি থাকছে সেইগুলো দেখতে হবে। এবং এই এই তিনি এই যে কি বলবো, এই ঘটনার জন্য তিনি কাকে দোষারোপ করেছেন এবং দোষারোপ করলেও তিনি অবশেষে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করেছেন। যেটা আমরা জানি যে যে কোনো ঘটনার ক্ষেত্রে আজকে যদি কোনো রেল দুর্ঘটনা হয় তাহলে সেখানে একটা কম্পেনসেশন অথবা ক্ষতিপূরণ দেওয়া হয়। তো এক্ষেত্রেও তাই, যে কত দোকান পুড়ে গেছে, তাদেরকে কি ধরনের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তাদের কি নতুন দোকান করে দেওয়া হচ্ছে নাকি তাদের অর্থ সাহায্য করা হচ্ছে, এই যে বিষয়গুলো, অর্থাৎ কিনা রাজ্যের কোনো প্রথম সারির কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের যে মতামত যেগুলো হয়, বা কোনো আমলা বা রাজ্য প্রশাসন সূত্রে কোনো কিছু তারা যেটা বলছেন সেই বিষয়কে কোটেশনে রেখে লেখা যায়। এবং সেটা কি করা যায়, কোটেশন না করলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে অলওয়েজ থার্ড প্যারার মধ্যে আনতে হবে। এটাকে অবশ্যই তৃতীয় প্যারার মধ্যে, তৃতীয় অনুচ্ছেদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য লাস্ট। ঠিক আছে? এটাকে তৃতীয় অনুচ্ছেদে ব্যবহার করবে তোমরা তোমাদের লেখার ক্ষেত্রে। আর যেটা হচ্ছে এক্ষেত্রে যে তোমরা মনে করিয়ে দেবে যে পূর্বে অগ্নিকাণ্ড, যে পার্ক স্ট্রিট বড় বাজারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়েই সরকারের তরফে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে, এটা তোমরা মনে করিয়ে দেবে, যে যার ফলে অন্তত যিনি পড়ছেন বা যিনি শিক্ষক, তার যেন মনে হয় যে না, তুমি ঘটনাটা সম্পর্কে জানো। ঠিক আছে? তোমার মতামত দেবে না, কিন্তু তুমি যে জানো সেইটা, তার থেকে শিক্ষা নিয়েই সরকার এই প্রসঙ্গে এই ব্যবস্থা নিয়েছে, এটা জানবে। ঠিক আছে? কি কি তাদের তাদের যে যেটা তারা সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ সরকারি সিদ্ধান্ত, কারা নিতে পারে? মুখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, বা সচিব। ঠিক আছে? এদের সিদ্ধান্তটা অলওয়েজ থার্ড প্যারা বা তৃতীয় অনুচ্ছেদে যাবে। তাহলে আমার লেখাটা খুব ইজি হয়ে যাবে, যে ফার্স্টেই আমি একটা শিরোনাম দেব, লেখা যখন আমি শুরু করব কোন কটা পয়েন্ট প্রথমেই রাখবো, মানে প্রথম প্যারাতে 200 ওয়ার্ডে লিখতে হবে। কোনগুলো রাখবো না, ঘটনাটা কবে ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, হয়ে গেল। সেকেন্ড যে প্যারাটা হবে সেখানে হচ্ছে যে কেন ঘটেছে, কারণটা কি, কিভাবে ঘটেছে, এটা হয়ে গেল। এন্ড থার্ড প্যারাতে, আচ্ছা প্রথম প্যারাতে আরেকটা জিনিস আমরা লিখবো যে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে? কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটা প্রথম প্যারাতে লিখবো।
দ্বিতীয় প্যারাতে হচ্ছে কেন, কারণ, কিভাবে। এন্ড থার্ড প্যারাতে আমরা লিখবো যে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা প্রশাসনিক সচিব যারা রয়েছেন তারা এই বিষয়ে তারা তাদের কি মতামত জানাচ্ছেন সেটাই, বা তারা রাজ্য সরকারের তরফে বা সরকারের তরফে বা কেন্দ্রীয় সরকারের তরফ, যে কোনো সরকারি হোক না কেন, তার তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সংশ্লিষ্ট দপ্তরের তরফে, সেটাকে আমাদের থার্ড প্যারাতে লিখতে হবে। দিলেই হয়ে গেল, শেষ। একদম ইজি ব্যাপার। এবার নিজেরাও এটাকে গুছিয়ে এটার উপর বেস করে লিখবে, আমি লেখাটা দিয়ে দেবো, এটার উপর বেস করে তোমরা। ঠিক আছে, তাহলে নেক্সট কালকে আমি আবার ক্লাস নেব 9টা থেকে, এবং কালকে ওই এটা করাবো, একটা আমি 23-এর যে আমার তো একটা প্রতিবেদন করাবো, আর হচ্ছে ভাবার, সরি, প্রেসিটা করাবো, ভাবার্থটা করাবো। ঠিক আছে, ঠিক আছে। কারোর কিছু আর বলার আছে? হ্যাঁ বলো, কি বলবে বলো।